সো হ্যালো এভরিওয়ান, এসএসসি 27 তোমাদের জন্য আমাদের কিন্তু সিরিজ চলতেছে। তো আজকে জেনারেল ম্যাথ 11.2 এর পার্ট 2, এগুলো হচ্ছে অনুশীলনীর ম্যাথ। এরপরে কিন্তু আমরা সিকিউ করব, এমসিকিউ করব, শর্ট কোশ্চেন করব। সো তোমরা দেখতে থাকো এবং সাথেই থাকো। যারা আজকে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন নেক্সট ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। ওকে, সো এই ক্লাসগুলো মূলত কাদের জন্য, এটা সবাই করতে পারবে। এসএসসি 27, 28 যতদিন না পর্যন্ত আমাদের হচ্ছে এই সিলেবাস চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো এবার আসো আমাদের এইখানে প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে আমরা একটু পড়ি। 17 নম্বর 16 নম্বর পর্যন্ত এর আগের ভিডিওতে আপলোড দেওয়া আছে, তোমরা দেখে এসো যারা দেখোনি। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, ওকে, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, আমাদের যে বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি আমি জানি? জানি না। সো আমি একটা বর্গক্ষেত্র আঁকাইলাম, যেহেতু জানি না তার বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি বাহুর দৈর্ঘ্য x ধরে নিতে পারি, নিলাম। এবার বলছে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে। কার 20%? এই যে আমি x ধরেছি না, এইটার 20% বৃদ্ধি পাইছে। ওকে, তারপর বলছে তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা তো একটা কমন সেন্স। আমার যদি বাহুর দৈর্ঘ্য বাড়ে, ক্ষেত্রফলও তো বেড়ে যাবে, রাইট? সো এইটাই আর কি আমাদের, যেহেতু শতকরা পরিমাণ চাইছে, তো শতকরা পরিমাণ জানতে হলে আমাকে কিন্তু বাহুর এক্সাক্ট দৈর্ঘ্য না জানলেও চলবে। হ্যাঁ, সো এটা একটু মাথায় রেখো। তো আমরা প্রথমে যেটা করব, এখানে বাহুর দৈর্ঘ্য x ধরে নিলাম। ধরলে দেখো, তো ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য খুবই ইজি আছে, এত কঠিন কিছু না, তুমি বুঝতে পারবা। এক এক্স একক। আচ্ছা, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখলাম, একক লিখছি কেন? আচ্ছা, একক বলতে আমরা দৈর্ঘ্য মানে সেন্টিমিটার, মিটার, দৈর্ঘ্যের একক যেগুলো হয়, সেন্টিমিটার, মিটার, এগুলোই তো হয়। সো আমি সেন্টিমিটার, মিলিমিটার তো কোথাও দেওয়া নেই, এই জন্য যখন দেওয়া না থাকবে তখন তুমি একক ধরে নেবা। আচ্ছা, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যখন জানছি, বর্গের ক্ষেত্রফল কত এটা বের করে ফেলি আমরা। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার দেখো, এবার লিখবো কি? বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বের করলে বর্গ হয়, একই টাইপের বাহু গুণ করলে ওইটা কি হবে? বর্গ হবে, তাই না? তাহলে আমরা লিখবো বর্গ একক। ওকে, ডান। এখন আগের যে দৈর্ঘ্য ছিল আর আগের ক্ষেত্রফল এইটা, এখন বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে। আচ্ছা, তাহলে 20% বৃদ্ধিতে বর্গের বাহুর দৈর্ঘ্য এই জায়গায় একটু বিষয় আছে, যে আগে বাহুর দৈর্ঘ্য এক্স, এখন কার 20%? এক্স এর 20%। তাহলে এক্স এর 20% আমি কথাটাকে এইভাবে লিখতে পারি না? এখন দেখো, এক্স এর 20% এইটুকু তো বৃদ্ধি পাইছে, তাহলে মোট দৈর্ঘ্য এখন কত হয়েছে? আগে তো এক্স ছিলই, আর এখন এক্স এর 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল দৈর্ঘ্য এক্স প্লাস এক্স এর 20% হবে না? এইটুকু কিন্তু বৃদ্ধি, শুধু এইটুকু বৃদ্ধি। যেমন ধরো, আমি যদি বাহুর দৈর্ঘ্য 20%-এ এতটুকু হইলো, হ্যাঁ, এরকম হয়েছে যখন ধরো, তো এই যে এইটুকু হইলো, এইটুকু হচ্ছে এক্স এর 20%, আর আগে দৈর্ঘ্য কত ছিল? এক্স। তাহলে আমি কি এক্সটা যোগ করেই তো নতুন দৈর্ঘ্য পাবো। কথা বোঝা গেছে? তাহলে আমরা লিখব এক্স প্লাস এক্স এর 20%। সো এটা বৃদ্ধি পাইলেও এক জিনিস, মানে একই কাজ, হ্রাস পেলে তখন জাস্ট মাইনাস করলে হবে। এখন পার্সেন্ট উঠাইতে হলে কি হয়? এর মানে আমরা জানি গুণ, পার্সেন্ট উঠাইতে হলে 100 দিতে হয়, রাইট? 100 দিতে হয়। তাহলে এটা কাটাকাটি করলে এখানে কত আসবে? এখানে আসবে 5 20 100, 5 5 আর 1 6, তাহলে 6x বাই কত? 5। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য একক হয়ে গেল। হ্যাঁ, এখন তুমি বলো তো, এটা তো বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্য দিলে নতুন বাহু দিয়ে যে বর্গক্ষেত্র হবে তার কি আলাদা একটা ক্ষেত্রফল পাবো না? তাহলে নতুন বর্গের ক্ষেত্রফল আমরা বলতে পারি নতুন বর্গের ক্ষেত্রফল। তাহলে নতুন বর্গের ক্ষেত্রফল কত হবে বলো? নতুন বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু স্কোয়ার, তাহলে 6x বাই 5 হোল স্কোয়ার। তাহলে এখানে 36x স্কোয়ার মাইনাস ডিভাইডেড 25 বর্গ একক। এখন দেখো জিনিসটা, আমাকে বলা হয়েছে যে বাহুর ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত সেটা না, শতকরা কত বৃদ্ধি পাইছে, শতকরা, তাই না? তাহলে
আগে আমরা কতটুকু বৃদ্ধি পেয়েছি সেটা বের করে নিই, তারপরে শতকরা মানে 100% দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাই না? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় কত? তাহলে আমরা জাস্ট এটার থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে 36x² ডিভাইডেড 25 মাইনাস x², রাইট? সো এটা ক্যালকুলেশন এখানেই করি আমরা 25। সো এটা 25x² হবে 36x² মাইনাস 25x²। তো এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে? এখানে 25, আচ্ছা দেখা যাচ্ছে কিনা একটু দেখি আমি। ওকে, দেখা যাচ্ছে না, সো একটু প্রবলেম। নিচে কিন্তু আমার জায়গা আছে কিন্তু। ওকে, এখানে কত আসছে? 36 থেকে যদি আমরা 25 বাদ দিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে 5 আর 6 11x² বাই হচ্ছে কত 25 একক। তাহলে এখন দেখো আমাদের যে বিষয়টা দাঁড়াইছে সেটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, সরি ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাইছে। এখন আমার বলছে কি শতকরা কতটুকু, তাই না? তো শতকরার হিসাবটা আমরা কিন্তু ঐকিক নিয়মেও করতে পারি। দেখো ঐকিক নিয়মে একটু করে দেখাই, দেন হচ্ছে আমরা এখানে যাব যে কিভাবে আমরা এক লাইনে লিখতে পারি। যে আমাদের দেখো ক্ষেত্রফল এই যে বৃদ্ধিটা পাইছে, ক্ষেত্রফলটা কার থেকে বৃদ্ধি পাইছে? আগে কত ছিল? x², তাহলে x² থেকে বৃদ্ধি পায় কত? 11x² বাই কত 25। অতএব 1 থেকে, অতএব 100 থেকে, যেহেতু শতকরা বলছে। সো এখন আমরা কথাটা এইভাবে লিখতে পারি যে এখন আগে আমি এটা ম্যানুয়ালি করে নিই, আমরা হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে করে নিই, দেন হচ্ছে আমি কিন্তু শর্টকাটটা দেখাবো কিভাবে করতে হয়। সো এখন দেখো তাহলে x² থেকে থেকে বৃদ্ধি পায়, আমি একটু শর্ট করেই লিখতেছি, মানে ক্ষেত্রফল x² থেকে বৃদ্ধি পায় কত? বৃদ্ধি পায় কত? 11x² বাই কত 25। অতএব 1² থেকে বৃদ্ধি পায়, 1 থেকে বৃদ্ধি পায়, তাহলে কত হবে? 11x² বাই 25। আর এই x²টা কোথায় যাবে? নিচে গুণাকার হয়ে যাবে, রাইট? এবার কত? 100-তে বৃদ্ধি পায়, 100-তে বৃদ্ধি পায়, তাহলে 100-তে বৃদ্ধি পায় আমরা কি লিখবো? 11x² ইন্টু 100 ডিভাইডেড কত 25 ইন্টু x², রাইট? x² কাটা 25 দিয়ে কাটলে 4 25 100, তার মানে 44%। 44 44 বর্গ একক, বর্গ একক। তো আমি কি দিয়ে দিব? 44%, সরি এটা একবারে 44% দিয়ে দিব। কেন? কারণ এই যে 100-তে বের করলে আমাদের পার্সেন্ট দিতে হয়। এখন তুমি এইখানে এই জিনিসটা একটু খেয়াল করো তো, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে একটু খেয়াল করো। এইখানে আমরা যেটা করব, আমরা এটা করব না, আমরা এত ঐকিক নিয়ম করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমাদের আরেকটা সিস্টেম আছে যে ক্ষেত্রফল, দেখো তোমরা এইভাবেই করবে, আমি যে এখন যেটা করতেছি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি। এখন দেখো সিস্টেমটা আমি তোমাকে বুঝাই কেমন হবে। নিচে হবে, নিচে হবে পূর্বের ক্ষেত্রফল, নিচে কি হবে? পূর্বের ক্ষেত্রফল। আগে ক্ষেত্রফল কত ছিল বলো? এই যে x², সব সময় যখন তোমার শতকরা বলবে আগের মানটা নিচে দিতে হয়। এবার চাইছে যেটা সেটা উপরে দিবা আর সাথে 100%। এখন তোমার চাইছে কি? বৃদ্ধি চাইছে না? তাহলে বৃদ্ধি কত? 11x², 11x² বাই কত 25 ইন্টু কত 100, এই যে পার্সেন্ট। এবার আমরা কি করব? 11x² বাই 25 গুণ চিহ্ন দিয়ে 1/x² ইন্টু কত 100%। এবার এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটলে কত হবে? 4 4 11 কত 40%, শেষ। এই যে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি আমাদের বৃদ্ধি পাইছে কত? 44% কিন্তু বৃদ্ধি পাইছে। আমি বুঝাইতে পারছি ম্যাথটা? ম্যাথটা কিন্তু খুবই সিম্পল, খুবই সিম্পল এবং খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটাই আসে এই অধ্যায়ের। তোমরা যারা করছো, আগে করছো কিনা জানি না, বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটায় এই দুইটা ম্যাথই করে, এই যে 17 নম্বর আর 18 নম্বর করে, বাকিগুলো আর করে না, স্কিপ করে যায়। বাট এই যে স্কিপ করার ফলে একটা কিন্তু প্রবলেম হয় আমাদের, হ্যাঁ, যে তোমাদের এক্সাম দেওয়ার আগে দেখবা যে একটা ভয় কাজ করে যে আরে যদি অন্য ম্যাথগুলা থেকে দিয়ে দেয় তখন কি করবা। এই যে ভয়, এই ভয়, মানসিক চাপ, এগুলা নিয়ে এক্সাম হলে গেলে তুমি তো আগেই শেষ, তাই না? তো এই কাজ করা যাবে না, আমাদের প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে, প্রিপারেশন ফুল নিয়ে যাইতে হবে। তারপরে কোশ্চেন যা আসে আসুক, যত হারিয়ে আসুক, তখন কিন্তু আর আমাদের শিক্ষামন্ত্রীকে গালিগালাজ করা লাগবে না, হ্যাঁ। সো এই জিনিসটা তোমরা খুবই
খুবই বাজে কাজ, এটা করবে না, তোমরা ভালো হয়ে থাকবা। ওকে, আমরা 18 নম্বরে আসি। এবার কি বলছে এখানে, এইখানে বলছে ভালো করে বুঝবা, 18 নম্বর ম্যাথটা সেম এখন যেটা করলাম এটার মতোই, বাট এখানে এটা আগে ছিল বর্গক্ষেত্র আর এখন দিছে আয়তক্ষেত্র, বোঝা গেছে? সো চলো শুরু করি, আগে পরিমেয়টা। হ্যাঁ, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি বলছে, আর প্রস্থটা 10% হ্রাস পাইছে, ঝামেলা লাগছে। এর আগে বর্গক্ষেত্রে আমাদের বলছিল যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ডিরেক্ট বৃদ্ধি পায়, তাহলে তো ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, তাই না? বুঝতে পারছিলাম, কিন্তু এবার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আবার প্রস্থ হ্রাস পাচ্ছে, ঝামেলা আছে, তাই না? এখন খেয়াল করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তার মানে তোমাকে আগে বের করতে হবে যে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, দেন ওইটার শতকরা পরিমাণ বের করতে হবে। হ্যাঁ, সো একটু ঝামেলা আসছে, তো চলো আগের মতোই আমরা ম্যাথটা করব। আর আরেকটা কথা, এই ম্যাথটা কিন্তু 100% ধরেও করা যায়, সো আমরা ওইটা যাব না, কারণ ওইটাতে অনেক সময় অনেক ঝামেলা লাগে। সো আমরা এক্স ওয়াই ধরে ম্যাথটা করব, আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, সো আমরা এদিক থেকে ধরি আয়তক্ষেত্রের 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 দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, এক্স একক, এবং প্রস্থ 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 কত, ওয়াই একক ধরে নিলাম। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাবে আমাদের এক্স ওয়াই বর্গ একক, ক্ষেত্রফল হয়ে গেল, রাইট? এখন বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, তাহলে এখন 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য তাহলে কত হবে? দেখো, আগে আমরা যখন দেখলাম এর আগের ম্যাথটাতে বৃদ্ধি বা হ্রাস পাক, আগে যেটা ছিল ওইটা থেকেই তো বৃদ্ধি বা হ্রাস পায়, রাইট? সো এখন আগে দৈর্ঘ্য ছিল কত বলো, এক্স, বৃদ্ধি পাইছে প্লাস, কতটুকু বৃদ্ধি পাইছে, এক্স এর 10%, এক্স এর 10%, ওকে। তাহলে আমরা লিখবো এক্স প্লাস, এখানে লিখবো কি এক্স ইন্টু 10/কত, 100% উঠাইলে আমরা জানি। সো এইটাকে তুমি এক কাজ করতে পারো, কাটাকাটি না করে এইভাবে রাখলে আই গেস বেশি ভালো হয়। সো এটা আমরা রাখি, এখানে 100 রাখলাম, 100-র সাথে 100 আর 110 হয়ে যাবে, ঠিক আছে? 110 এক্স, রাইট, 110, হিসাবটা কেমন একটু দেখাই দেই, এক্স প্লাস, মনে করো এখানে 10x/কত, 100, এবার লসাগু করলে কত হয়, 100, তারপরে 100x প্লাস হচ্ছে 10x, এইটাই 110x, বোঝা গেছে? সো আমি এটা একবারে করে ফেলছি, বারবার এগুলো দেখানোর কিছু নেই, এগুলো তোমরা পারবা। সো এখন 10% হ্রাসে কি, প্রস্থকে হ্রাস, কিন্তু দৈর্ঘ্য না, হ্রাস কে, প্রস্থ। তাহলে এখন প্রস্থ কত ছিল, ওয়াই, হ্রাস মানে মাইনাস, কতটুকু হ্রাস পাইছে, ওয়াই এর 10%, ওয়াই এর কত পার্সেন্ট, 10%, ওকে। তাহলে আমরা লিখবো ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 10/কত, 100। সো এখানে 100y হবে, 100y থেকে 10y বাদ দিলে 90y, 90y/কত, 100। কথা ক্লিয়ার? ওকে। এখন তাহলে আমাদের এইখানে হচ্ছে এগুলা কিন্তু একক দিয়ে দিবা, একক, আমরা গেল, তাহলে আমাদের একটা পার্ট গেল। এবার আসো, আগেরকার ক্ষেত্রফল এক্স ওয়াই ছিল দৈর্ঘ্যের প্রস্থে, তাহলে এখন বর্তমান, তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে বলো তো, নতুন ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি নতুন ক্ষেত্রফল হবে নতুন দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে নতুন দৈর্ঘ্য হতো 1110x/কত, 100 গুণ চিহ্ন, এইখানে হবে 90y/কত, 100, রাইট? সো এবার আমরা যেটা করব, আমরা একটু কাটাকাটি করতে পারি চাইলে। সো এই যে 0 কাটা, এই 0 কাটা, 9-11 কত হয়, 99x/ কত, 100, এটা আমাদের একটা সুবিধা। হ্যাঁ, এখানে কাটলেও পারবা, বাট দরকার নেই, এইভাবে করতে পারবা। তাহলে বর্গ একক, এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল।
এখন তুমি বলো ক্ষেত্রফল বাড়ছে না কমছে? এই জায়গায় তোমরা ভুলটা করো। দেখো এইখানে আছে এক্স ওয়াই আছে, আর এইখানে আছে, সরি এইখানে একটা ওয়াই ছিল রে, এখানে আছে 99/100 এক্স ওয়াই। আচ্ছা আমরা যদি 99/100 রেখে এক্স ওয়াই পাশে দিই, এইটাও এক্স ওয়াই, এইটা এক্স ওয়াই। এখন এই নাম্বারটা দেখো, এইখানে সহগ কত 1, এইখানে সহগ কত 99/100 মানে 0.99, মানে 1 এর থেকে ছোট। তার মানে এই সহগটা ছোট, এই সহগটা বড়, তাহলে এই নাম্বারটাই ছোট, এটা বড়। একই চলকের যদি সহগ যার বড় সেই তো বড় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখন আমার যদি এখানে 5xy থাকতো, আবার এখানে হচ্ছে 10xy থাকতো, 10xy, তাহলে কে বড়? যেহেতু সহগ 10 বড়, তাহলে এটা বড় হয়ে যেত। বোঝা গেছে? তো এই জায়গাটা ভুল করা যাবে না। সো এই জায়গাটা তোমরা ক্যালকুলেটর দিকে চেক করে ফেলতে পারবা। কেমনে চেক করবা? 99/100, দেখবা সহগটা ছোট হয় না বড় হয়, ঠিক আছে? তাহলে সুতরাং ক্ষেত্রফল কি হয়েছে? ক্ষেত্রফল কমে গেছে। সুতরাং ক্ষেত্রফল হ্রাস সুতরাং ক্ষেত্রফল হ্রাস পায় কত? তাহলে আমরা এটা থেকে, এই যে আগেরটা থেকে এক্স ওয়াই থেকে এই 99xy/100 বিয়োগ করে দেবো, তাইলে তো হয়ে যাবে, তাই না? তো এখান থেকে কত হবে? 100 xy মাইনাস 99xy, তাহলে শুধু xy থাকে। তাহলে এইটা হবে আমাদের কি কি এটা আমাদের হচ্ছে কতটুকু হ্রাস পেল। হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে বর্গ একক। আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেল। তো আমি তো দেখতেই পেলাম হ্রাস পেল। হ্যাঁ, হ্রাস। তো এখন ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। তাহলে হ্রাস পায় কি করতে হয়? সিস্টেমটা কি একটু আগে বলছি, নিচে দিতে হয় পূর্বের ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফল আমাদের কত ছিল বলো? এক্স ওয়াই। তো আমরা এখানে দিব এক্স ওয়াই। এখন এইখানে দিতে হয় কি? যেটা বের করতেছি কি? হ্রাস বের করতেছি। তো কতটুকু হ্রাস পাইছে? এক্স ওয়াই বাই 100 ইন্টু কত? 100%। এই যে শেষ আমাদের। এবার আমাদের এই যে লব কাটা যায়, এভাবে করতে পারি, অথবা এখানেও আমরা করতে পারি ইন্টু 1 কত? এক্স ওয়াই ইন্টু কত? 100 কাটা, এক্স ওয়াই কাটা, তাহলে সাথে কত হবে? 1%। তাহলে 1%, এক ক্ষেত্রফল 1% কি হইল? হ্রাস পেল। এই কথাটা লিখে দেবে। অতএব ক্ষেত্রফল হ্রাস পেল 1%। বুঝাইতে পারছি ম্যাথটা? ম্যাথ কিন্তু খুব বেশি কঠিন কিছু না। তুমি একবার দেখবা ক্লাসটা, দেখার পরে তুমি নিজে করবা, করলে দেখবা যে কয়েকবার করলে তুমি নিজেই একটা হচ্ছে ফরম্যাট দাঁড় করে ফেলতে পারবা। আর টিচার যেটা করে শুধু ওইটা নিয়েই বসে থাকতে নাই, যেগুলা প্রত্যেকটা লাইন অ্যানালাইসিস করতে হয়, এটা সময় দিয়ে দিয়ে করার কাজ। যেহেতু তোমাদের হচ্ছে জানুয়ারিতে এসএসসি হওয়ার কথা আছে, একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়ে রাখছে। সো এখন যেই সময়টা আছে, এই সময়টাতে যদি মানে তুমি ফুল দমে পড়াশোনা চালাইতে পারো, তুমি 70-80 মার্কস অ্যাচিভ করতে পারবা। হ্যাঁ, পসিবল। বাট সমস্যাটা হয় কি? ধৈর্য ধরে পড়ার যে মানসিকতা, এটা তোমাদের কমে গেছে। হ্যাঁ, তোমাদের ফোকাস প্রচুর নষ্ট হয়ে যায়। এই জন্য তোমরা কিন্তু তোমাদের রিয়েল যেই স্ট্যামিনা, ওইটা বের করে আনতে পারো না। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, চেষ্টা করো ফোকাসটাকে বসানোর। হ্যাঁ, পড়াশোনা তো করাই লাগবে আমাদের, যেহেতু পড়াশোনা করতেছো, এটা তো একটা ইনভেস্টমেন্ট, তাই না? তো ইনভেস্ট করে তুমি কি চাও? ব্যবসা থেকে ইনভেস্ট করে তুমি লাভ চাও না? তোমাকে লাভ পাইতে হবে না? সো এইটাই মাথায় রেখো। হ্যাঁ, আমি এটাকে বলি যে পড়াশোনা হচ্ছে একটা বিজনেসের মতোই, এটা একটা বড় ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওকে, চলো আবার আমরা 19 নম্বরে যাই। 19 নম্বর ম্যাথটাতে কি বলছে? যে একটা মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে, সুযোগ আসার আগে ফলনের একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে ও পরে ফলনের অনুপাত। তার মানে সেচ দেওয়ার আগে এটা, আর সেচ দেওয়ার পরের অনুপাত এটা। এবার খেয়াল করে, এটা তো অনুপাত। ওই মাঠে যে জমিতে
আগে 400 কুইন্টাল, আগে 304 কুইন্টাল ধান ফলতো আগে, মানে এই যে এই অনুপাত মানে যে সেচের সূচক আসার আগে, সূচক করতেছে আজকে, হচ্ছে সারাদিন হচ্ছে সূচকের ম্যাথ করাইছে আমার অফলাইন ব্যাচে, এই জন্য এই অবস্থা হয়েছে। আচ্ছা, সূচক আসার আগে তো আমাদের কি হয়েছে, এই যে 4% ছিল, এখন ওই যে সুযোগ আসার আগে আমাদের ফলতে হচ্ছে 304 কুইন্টাল। এখন বলছে সেচ পাওয়ার পর তার ফলনটা কি হবে। আচ্ছা, সেচের আগে তো ফলন ছিল 304 কুইন্টাল, যেহেতু অনুপাত ছোট, সেচের পরের অনুপাত বড়, তাইলে সেচের পরে তুমি বেশি ফলন পাবা। হ্যাঁ, সো এটাই আর কি। তো এখন এইখানে একটা জিনিস আমরা একটা কথা বলছিলাম এর আগের লেকচারে, যখন অনুপাত দেওয়া থাকে অনুপাতের সাথে একটা কমন রাশি গুণ করে নিতে হয়, তাই না? সো যারা সিকোয়েন্সিয়ালি চ্যাপ্টারগুলা ভিডিওগুলো দেখতেছো তারা কিন্তু ভালো মানে উপকৃত হবা। মাঝ থেকে দেখার চেয়ে একটু সিকোয়েন্সিয়ালি দেখার চেষ্টা করো। সো এখন দেওয়া আছে কি, দেওয়া আছে কি বলতে পারবো, যে সেচের সুযোগ আসার আগে ও পরের অনুপাত, সেচের সংক্ষেপে লিখতেছি, সেচের সুযোগ আসার আগে ও পরের অনুপাত। তাহলে আগে ও পরের অনুপাত কত, 4 কত 7, এটা দেওয়া আছে, তাই না? এখন তাহলে ধরি সেচের সুযোগ আসার আগে ও পরের ফলনের পরিমাণ। তো পরিমাণটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখবো, যে x দিয়ে গুণ করে দেবো, 4x আর কত 7x, যেহেতু এখানে বলছে কুইন্টাল তাহলে আমরা দিব কুইন্টাল, যদিও আলাদা আলাদা করে লেখার দরকার ছিল, 4x কুইন্টাল আর 7x কুইন্টাল, বা এভাবে লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে এই অনুপাতটা কি বলতো, এইটা কি সেচের সুযোগ আসার আগের পরিমাণ না? তো আমাদের কোশ্চেনে কিন্তু সেচের সুযোগ আসার আগের পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমি তো শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে আমি লিখতে পারবো না 4x ইকুয়ালস হচ্ছে 304, এখান থেকে তাহলে x এর মানটা কত হবে, 304 ডিভাইডেড কত 4। এবার আমরা ক্যালকুলেশন করে দিব, 4 দিয়ে 4 7 28, 4 আর 7 28, 2 আর 4 6 76, তাহলে আমাদের হবে কুইন্টাল, 76 কুইন্টাল। এখন তোমাকে বলছে যে সেচ পাওয়ার পরের ফলন, তাহলে সেচের পরে, সেচ পাওয়ার পরের ফলন, তাহলে কত হবে, ফলন হবে এই যে 7x, তাই না? এই যে এটা আগের এটা পরের, তাহলে এখন তুমি জাস্ট x এর মানটা এখানে 76 বসাই দাও। তো 6 7 42 2 আর 7 7 49, আমরা লিখতে পারি 49, 490 যোগ 42, তাহলে হবে 532, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এত কুইন্টাল। বুঝে গেছে? সো অঙ্কগুলো কিন্তু খুবই ইজি ছিল। সো এবার আমরা করব হচ্ছে 20 নাম্বার। তো চলো ম্যাথটা একটু পড়ি, অনুপাতের ম্যাথ। আর এই ম্যাথগুলা স্কিপ করো না, হ্যাঁ এই ম্যাথগুলো করা উচিত, করলে ম্যাথের যে দক্ষতা, তুমি যে ম্যাথের দক্ষ হবা, এটা হওয়ার পিছনে এগুলার বড় ভূমিকা থাকে। সো ওকে, তো চলো শুরু করি কথা না বাড়িয়ে। আমরা বলছি ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত। তাহলে এই অনুপাতটা কার, ধানের আর এই যে চালের, ভালো করে বুঝো, ধান আর ধান থেকে উৎপন্ন চাল, তার মানে ধান আর চালের অনুপাত এইটা। তারপরে এখানে বলছে গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত, তাহলে এই অনুপাতটা হচ্ছে গম আর কার, সুজির, ভালো করে বুঝবা। সমান পরিমাণের ধান ও গম থেকে, এই যে এখানে ধান আর এই যে এখানে গম, ধান আর গম থেকে আমরা কি পাই, চাল আর সুজি। বলছে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত কত। কথা বোঝা গেছে? তো চলো দেখি আমরা ম্যাথটা করি, যে কিভাবে আমরা সলভ করি। দেখি যে আমরা দেওয়া আছে, দেখো তুমি এগোবা কিভাবে, এটাই তো
কথা, তাই না? এই যে এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি জানো? এই যে সমান পরিমাণ ধান ও গম, তার মানে এখান থেকে গম, এখানে আমাদের আছে ধান আছে এখানে, আর এখানে কি আছে? গম আছে। এইখানে যে ধানের পরিমাণটা আর এখানে যে গমের পরিমাণটা সমান, এই শর্তটা আমার বানাইতে হবে এখন। তাহলে আমার এই অনুপাত থেকে আমি ধানের পরিমাণটা বের করব। তাহলে দেওয়া আছে, লিখতে পারি, আমি সংক্ষেপে লিখি, ধান ও চাল। ধান ও চালের অনুপাতটা কি লিখবো আমরা? 3 কত 2। তাহলে এখান থেকে আমরা লিখি ধান বাই চাল ইকুয়ালস হচ্ছে 3 কত 2। তাহলে এখান থেকে ধানের মানটা কি হবে? ধান ইকুয়ালস 3/2 কত? চাল। এটা লিখতে পারি গেল। আবার 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 আমরা কি লিখতে পারবো? যে গম ও সুজি, গম কত? সুজি। তাহলে গম আর সুজির অনুপাতটা কি দেওয়া আছে বলো? 4 কত 3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো গম বাই সুজি 4 কত 3। তাহলে গম ইকুয়ালস কি লেখা যাবে? গম ইকুয়ালস লেখা যাবে 4/3 কত? সুজি। কথা ক্লিয়ার? তারপরে দেখো এখানে এবার আমাদের এই দুইটা কাজ শেষ। এবার বলছে সমান পরিমাণ ধান ও গম। তাহলে এই যে ধান আর এই গমের পরিমাণটা কি? সমান। তাহলে আমরা লিখতে পারবো শর্তমতে ধান ইকুয়ালস কি? আমরা গম দিব, তাই না? তাহলে ধান ইকুয়ালস গম যদি দেই, চলো তাহলে আমরা লিখতে পারবো ধানের জায়গায় 3/2 কত? চাল ইকুয়ালস গমের জায়গায় লিখতে পারবো 4/3 কত? সুজি। দেখো তোমার কোশ্চেনে চাইছে কি? চাল আর সুজির অনুপাত। চাল আর সুজি তো চলেই আসছে, এবার জাস্ট অনুপাতটা বানাই দিব। এবার দেখো চাল আর সুজি বলছে না, তাহলে চালের নিচে আমি নিয়ে আসবো সুজি। সুজি নিয়ে আসলাম। তাহলে এবার এখানে 4/3 থাকে, এই নাম্বারগুলো এখানে গেলে উল্টে যাবে, 2 কত 3। তাহলে আমরা এখানে লিখতে পারবো চাল অনুপাত সুজি। সো এখানে ক্যালকুলেশনটা করে দিই, 4 × 2 = 8 কত? 3 × 9। তাহলে 8 কত হবে? 9। এটাই হচ্ছে চাল আর সুজির অনুপাত। খুবই সিম্পল। দেখো আমি খুব সহজেই তোমাদের করে দিলাম। হ্যাঁ, সো এইভাবে এই ম্যাথটা তুমি করে ফেলতে পারবা। ওকে, এবার আসো আমরা এর পরের ম্যাথটা করব। সেটা হচ্ছে কত নম্বর? 21 নম্বর। ওকে, সো 21 নম্বরটা পড়ো আগে, তোমরা পড়ো, একটু চিন্তা করো, দেখো কিছু বুঝতে পারো কিনা। হ্যাঁ, সো আমি তারপরে করতেছি, একটু মুছে নিই। সো এখানে দেখো বলছে একটা জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। একটা জমি। তো আমরা একটু জমিটা এখানে ড্র করি। মনে করি এটা একটা জমি আছে, এটা হচ্ছে 432। জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, 432 বর্গমিটার। এটা হচ্ছে একটা জমির। ওই জমির দৈর্ঘ্য, কোন জমির? এই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমি। তাইলে অপর একটা জমি মানে এখানে আর একটা জমি আছে। এই জমির দৈর্ঘ্য আর প্রস্থের সাথে অপর একটা জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? এই জায়গাটা খুব সাবধান। হ্যাঁ, আসলে এভাবে পড়ে বোঝাটা খুবই মুশকিল। হ্যাঁ, আমি যখন প্রথমে এই ম্যাথটা করতে যাই, সো আমার কাছে এরকম মনে হয়েছিল যে আসলে কি বললো এখানে, আমি নিজেই ধরতে পারিনি। সো এখন চলো তোমাদের একটু হেল্প করি। আমি যে বলছে ওই জমির দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। এই যে অনুপাতটা দেওয়া আছে না, এগুলা কিসের অনুপাত জানো? এটা দৈর্ঘ্য আর প্রস্থ না, এইটা হচ্ছে প্রথম জমি আর প্রথম জমি মানে যে এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্যের অনুপাত সবসময় একই রাশির হয়। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আমরা এইভাবে দুইটার দৈর্ঘ্য মানে দুইটা জমি, একটার দৈর্ঘ্য আর একটা প্রস্থ কোনোভাবে আমরা কম্পেয়ার করতে পারবো না। আমরা কম্পেয়ার করতে পারি এটার সাথে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের, প্রস্থের সাথে প্রস্থের। তাহলে এইখানে জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত দুইটার। এটা হচ্ছে প্রথম জমির আর এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য। আর এইটা হচ্ছে প্রস্থর অনুপাত। এটা হচ্ছে প্রথম জমির আর এই পরেরটা হচ্ছে দ্বিতীয় জমির। কথা বুঝছো? এটা বুঝতে হবে, এটা না বুঝলে অঙ্কটা হবে না।
সো এইখানে এটাই বলছে একটা জমির ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, ওই জমির দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। এই দেখো দৈর্ঘ্যের অনুপাত, প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে অপর জমির এই জমিটার এখন তুমি কি বের করবা? ক্ষেত্রফল বের করবা। ওকে, এখন প্রথম জমির ক্ষেত্রে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে এক্সট্রা, সেটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমি ধরি আমরা লিখতে পারি যে ধরি প্রথম জমির যে অনুপাতটা দেওয়া আছে, প্রথম জমির দৈর্ঘ্য তোমরা লিখবা যে দেওয়া আছে প্রথম জমির ক্ষেত্রফল এইটা এবং প্রথম ও দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত এইটা। সো অত কিছু লেখার দরকার নাই আমার। এখন আমি লিখবো প্রথম জমির দৈর্ঘ্য কত? 3x। এখন কি দিব? এই যে বর্গমিটার দিছে না, তাহলে আমরা দিব মিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে? দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x মিটার। এবং প্রথম জমির প্রস্থ কত বলো? প্রস্থ হচ্ছে কি লিখবো? 2x। না, এবার কিন্তু x লিখবো না, এবার লিখবো y, যেহেতু প্রস্থ আলাদা তাহলে y মিটার, 2y মিটার। তাহলে দ্বিতীয় জমির প্রস্থ কত হবে? 5y মিটার। এখন তুমি দেখো তো এই যে এই মানটা কিসের? প্রথম জমির ক্ষেত্রফল। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য দেখো আর প্রস্থ দেখো, তাহলে প্রথম জমির আমি ক্ষেত্রফল বের করতে পারবো না, অতএব প্রথম জমির কি ক্ষেত্রফল? বলো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে 3x মাল্টিপ্লাই কত? 2y। তাহলে 3 দুগুণে 6, 6x y, 6xy বর্গমিটার ডান, বর্গমিটার। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো এটা প্রথম জমির ক্ষেত্রফল, তাহলে শর্ত মতে কি দিতে পারি? শর্ত মতে প্রথম জমির ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে প্রথম জমির এই যে ক্ষেত্রফল 432 দেওয়া আছে, 32। এখন জাস্ট এক্স ওয়াই এর মানটা এখানে বের করি। 432 ডিভাইডেড কত? 6। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 4 6 7 42, আর এখানে হচ্ছে কত? 12 6 3 72, মনে করো 72 আসছে। সো এটা হচ্ছে 1 নম্বর, দিতেও পারো নাও দিতে পারো, কোনো প্রবলেম নাই। আবার সুতরাং চাইছে কি? অপর জমির ক্ষেত্রফল চাইছে। তাহলে অপর জমির ক্ষেত্রফলটা কি? সুতরাং অপর জমির ক্ষেত্রফল বলো। অপর জমির ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে না। তাহলে দৈর্ঘ্য কত? 4x, প্রস্থ কত? 5y, 5 কত? y, তাই না? তাহলে 5y যদি আমি এখানে দিই তাহলে কত হবে? 4 5 20xy। তাহলে 20 ইন্টু কত? xy এর মানটা কত? 72। তাহলে এখানে 72 আর 20, 70 দুগুণে 140, 144, 1440 বর্গমিটার। কথা ক্লিয়ার? এই যে দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের হয়ে গেছে। ইজি আছে কিন্তু বিষয়গুলো, হ্যাঁ। সো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে তোমাদের। আমার ক্যামেরাটা একটু প্রবলেম হয়, মোবাইলটা। হ্যাঁ, গতদিন হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করতে গেছি, ফুল 1 ঘন্টার ভিডিও, মানে আমি দেখছি রেকর্ড হয়েছে কিন্তু পরে আর গ্যালারিতে খুঁজে পাচ্ছি না, অটো ডিলিট হয়ে গেছে। মানে এটা খুব পেইন ছিল বিষয়টা। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা হয় ভালোর জন্যই হয়, সো ওইটাই মেনে নিছি। আচ্ছা, অঙ্কটা কি বুঝতে পারছো? সো অঙ্কটা বোঝা গেল। এবার এই যে রেকর্ডের কথাটা বললাম, এটা আমার প্রায়ই হয়, হ্যাঁ, মানে অনেকবার এরকম আগে হয়েছে যে আমি তোমার রেকর্ড অন না করে ক্লাস নেওয়া শুরু করে দিছি, পরে যে দেখছি আমি রেকর্ডই অন করিনি। সো এরকমও হয়েছে। সো অনেক ধরনের কাহিনী হয়। সো এবার চলো আমরা এই ম্যাথটা দেখি। এটা করলে আমাদের অধ্যায়ের ম্যাথগুলো শেষ, তারপরে অধ্যায়ের সিকিউ আছে, হ্যাঁ, আমরা সিকিউ করব। সো সমাধানটা আমরা লিখি। সমাধান কোনো ম্যাথে লিখি নাই, সমাধান এইটাতে লিখতেছি। আচ্ছা, যাই হোক, এখানে দেখো বলছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নিচ্ছে। ভালো করে বুঝবা, জেমি আর সিমি। সরল মুনাফার একটা সূত্র হচ্ছে I = PRN। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে মুনাফা। এটা কি? মুনাফা। এটা কাজে লাগবে। আর মুনাফা আসল হচ্ছে এটার একটা সূত্র আছে I+ হচ্ছে P।
মুনাফার আসল যোগ করলে মুনাফা আসল হয়, এটা ক্লাস 8-এ কিন্তু তোমরা পড়ছো। সো এখন এইটাই বলছে জেমি আর সিমি একই দিনে 10% মুনাফায় একই ব্যাংক থেকে একই দিনে 10% মুনাফায়, মানে জেমিও 10% মুনাফায় ঋণ নিছে, সিমিও 10% মুনাফায় ঋণ নিছে। এখন কে কত টাকা নিছে ওটা জানি না। বলছে জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা দিল, এই যে জেমি প্রথম ব্যক্তি জেমি 2 বছর পর যেই টাকা দিছে, সিমি 3 বছর পর সেই টাকা দিছে। ভালো করে বুঝবা তো, জিতছে কে? জেমি 2 বছর পর যেই টাকা দিল, সিমি 3 বছর পর সেই টাকা দিছে। তার মানে সিমি বেশি মানে সময় পর্যন্ত টাকাটা নিজের কাছে রাখতে পারছে, কিন্তু আবার তারা ইন্টারেস্ট সেম দিছে, সরি মুনাফা আসল সেম দিছে। 2 বছর পর মুনাফা আসলে যত টাকা দিল জেমি, 3 বছর পর সিমি মুনাফা আসলে অত টাকাই কি দিছে, শোধ করে। এখন তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। ঋণ ওই যে টাকাটা নিছিল ব্যাংক থেকে, ওই টাকাটার অনুপাত কত। তো চলো দেখি যে কার কোনটা। এখন আমরা দুইটা ভাগ আছে, হ্যাঁ আমরা একটু আলাদা করে করার চেষ্টা করবো, তাহলে ইজি হবে জিনিসটা। জেমির ক্ষেত্রে মনে করো জেমির ক্ষেত্রে আমরা লিখেই ফেললাম যে জেমি ঋণ নেয়, জেমির ক্ষেত্রে ঋণের পরিমাণ বা মূলধন যেটাকে বলে পি ইকুয়ালস এক্স টাকা নিলাম জেমির ক্ষেত্রে, ঠিক আছে। জেমির ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স টাকা। তাহলে এখন সরল মুনাফার, তাহলে মুনাফার হার কত? আর আচ্ছা এটা P1 দিই, যেহেতু তারা আলাদা আলাদা টাকা নিছে। আর হচ্ছে 10%, তাই না? তো 10% মানে আমরা 10/100 লিখতে পারবো, 100 রাখলাম এটা, ওকে। তারপরে বলছে কি 10% সরল মুনাফা আলাদা আলাদা পরিমাণ টাকা নিছে, কিন্তু জেমি রাখছে কয় বছর? 2 বছর। তাহলে সময় কত? জেমির ক্ষেত্রে সময় n সমান হচ্ছে 2 বছর, এটা n1 দেই, 2 বছর এইটা। এবার খেয়াল করো জেমির ক্ষেত্রে তাহলে মুনাফা কত হবে? অতএব জেমির ক্ষেত্রে এখানে তো লিখে রাখছি, তাহলে মুনাফা কি হয়ে যাবে? মুনাফা হবে I1, হ্যাঁ I1 ইকুয়ালস P1 আর N1। আর কেন লিখতেছি? কারণ দুইজনের ক্ষেত্রেই মুনাফার হার সেম ছিল। তাহলে P এর মান x, আর এর মান 10/100 আর n এর মান কত বছর? 2 বছর। তাহলে ওটা আমরা ক্যালকুলেশন করতে পারি, এটা একটা ক্যালকুলেশন করলে 10 কে 2 দিয়ে কাটলে 5, তাহলে x বাই কত? 5 টাকা। এটা হচ্ছে কি মুনাফা। তাহলে এখন দেখো জেমির তাহলে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল হবে তাহলে মুনাফা যোগ আসল, মুনাফা কত? x/5 প্লাস আসল কত টাকা ছিল? x টাকা। আসল মানে ওই যেটা ঋণ নিচ্ছে জেমি, হ্যাঁ। সো এটা এত, তো এটা ক্যালকুলেশন করি, তাহলে 5 থাকবে, 5x আর x এর 6x, একবার করলাম 6x টাকা। এইটা হচ্ছে জেমির কি মুনাফা আসলে, এই টাকাটা ব্যাংকে ওর শোধ দেওয়া লাগবে। এবার আমরা জেমি তো করে ফেললাম, তাই না? এবার আসলে সিমির ক্ষেত্রে কাহিনীটা দেখি। তাহলে সিমির ক্ষেত্রে এই আলাদা আলাদা করলে জিনিসগুলা ইজি হবে তোমার, হ্যাঁ। তাহলে সিমির ক্ষেত্রে ঋণের পরিমাণ, ওরা তো বলে নাই যে একই পরিমাণ ঋণ নিছে, বলছে না, বলছে আলাদা আলাদা ঋণ নিছে, আলাদা আলাদা পরিমাণ ঋণ নিছে। তাহলে এখানে কি হবে? y টাকা। তারপরে এখানে হচ্ছে মুনাফার হার, তাহলে মুনাফার হার কি হবে? মুনাফার হার ওই আরই হবে, কারণ যেহেতু দুইটাই সেম 10%, তাহলে 10/100 লিখতে পারি। তারপর হচ্ছে কি সময় কয় বছর রাখতে পারছে সিমি হচ্ছে দেখো কয় বছর রাখছে, এই দেখো 3 বছর রাখছে সিমি। তাহলে সিমির n2 ইকুয়ালস হচ্ছে আমরা ওকে এখানে হচ্ছে P2 দিব, মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে 3 বছর। তাহলে এখন মুনাফার হার কি হবে? মুনাফার হার I2 ইকুয়ালস হচ্ছে কত হবে? P2 আর N2। এখন বসাও, P2 এর ভ্যালু y, আর এর ভ্যালু 10/100,
এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে হবে আমাদের এটা দিয়ে এটা কাটলে 10, তাহলে 3y বাই কত 10, এত টাকা। এটা মুনাফা। তাহলে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল, তাহলে মুনাফা আর আসল যোগ করে দাও, মুনাফা 3y প্লাস হচ্ছে 10, আসল হচ্ছে কত y। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কত, যে এখানে 10 রাখলাম 3y আর এখানে 10, তাহলে 13y টাকা। এইটা কি বলো? মুনাফা আসল। এখন দেখো তোমাকে বলছে কোশ্চেনে তো বলছেই যে মুনাফা 2 বছর পর যত টাকা শোধ করে জেমি, সিমিও তত টাকায় মুনাফা আসলে তত টাকায় কি করে শোধ করে, তাহলে দুইজনের মুনাফা আসলটা সেম। এইটাই হচ্ছে আমাদের শর্ত, ঠিক আছে? তাহলে আমরা এখন শর্ত মতে দিতে পারি, শর্ত মতে তাহলে শর্ত মতে কি দিব? এই যে এইটা, সে 6x বাই 5 ইকুয়ালস হচ্ছে 13y বাই হচ্ছে 10 দিলাম। এখন তোমার চাইছে কি বলো? চাইছে হচ্ছে তাদের ঋণের পরিমাণ, ঋণের অনুপাত। ঋণ এটা ছিল x আর এটা y, তাহলে x আর y এর অনুপাত বের করতে হবে। তাহলে x এর নিচে y নিয়ে আসো, আর এখানে 13/10 আছে, গুণ চিহ্ন দিয়ে 5 বাই কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটা কাটো, কত হবে 2, তাহলে এখানে x ইস টু কত y, এখানে হবে 13 ডিভাইডেড কত 12, তাহলে x ইস টু 13 ইস টু কত হবে 12। এটা হচ্ছে জেমির আর সিমির ঋণের অনুপাত, ঋণের পরিমাণের যে অনুপাতটা, এটা অনুপাত তো তুলনা, হ্যাঁ তুলনা, কিন্তু অনুপাত দ্বারা কখনো এক্সাক্ট মান বোঝায় না। সো এই যে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হয়ে গেল। সো এই অঙ্কের মাধ্যমে আমরা আমাদের 11.2 এর বইয়ের অনুশীলনের ম্যাথগুলো আমাদের শেষ। এখন এখানে সিকিউ আছে 2টা, এগুলো আমি আস্তে আস্তে করাবো। তারপর আমরা বোর্ডের কিছু ইম্পর্টেন্ট সিকিউ করব বেছে বেছে, তারপরে এসকিউ থাকবে, এমসিকিউ থাকবে। সো তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, কমেন্ট করো কেমন লাগতেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, যেন হচ্ছে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে ইন্সপায়ার্ড হই। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।